চলুন সরাসরি শুরু করি ২০২৬ সালের এপ্রিল মাস ওয়াশিংটন হিলটন। আজ আমরা এই শিহরণ জাগানো ঘটনার একদম গভীরে যাব। এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়, আমরা শুধু আসল ঘটনা, নিরাপত্তার ভয়ঙ্কর সব ফাঁকফোকর আর এর পেছনের বৃহত্তর চিত্রটা বোঝার চেষ্টা করব। চলুন পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নিই। ইতিহাস মাঝে মাঝে এমনভাবে ফিরে আসে যে গা ছমছম করে ওঠে, তাই না? একটু ভেবে দেখুন, ৪৫ বছরের ব্যবধান, কিন্তু জায়গা সেই একটাই, ওয়াশিংটন হিলটন হোটেল। ১৯৮১ সালের ৩০শে মার্চ প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঠিক এখানেই আক্রান্ত হয়েছিলেন। আর ঠিক ৪৫ বছর পর ২০২৬ সালের ২৫শে এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঠিক এখানেই লক্ষ্যবস্তুতে পরিণত হলেন। অবিশ্বাস্য একটা ঐতিহাসিক মেল। আচ্ছা, চলুন হিলটনের সেই রাতের ঘটনাটা একটু খুঁটিয়ে দেখি। গ্র্যান্ড বলরুমের সেই মুহূর্তটা, মানে জাস্ট ভাবুন, ২৬০০ জন অতিথি সেখানে উপস্থিত। হঠাৎ গোলাগুলি শুরু হতেই পুরো বিশৃঙ্খলা। জেডি ভ্যান্সকে তড়িঘড়ি করে স্টেজ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। শীর্ষ কর্মকর্তা স্টিফেন মিলারকে দেখা গেল তার অন্তঃসত্ত্বার স্ত্রীর পেছনে লুকিয়ে পড়তে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই ভয়াবহ আতঙ্কের মধ্যেও কিছু মানুষ নিজেদের ওয়াইনের বোতল নিতে আবার টেবিলে ফিরে যাচ্ছিলেন। বিপদের সময় মানুষের এমন বিপরীতমুখী রিয়াকশন আসলেই বোঝা মুশকিল। এবার এই সময়টার দিকে একটু খেয়াল করুন। মাত্র ১ ঘণ্টা, হ্যাঁ ঠিকই শুনেছেন, এমন একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন থেকে বেঁচে ফেরার মাত্র ১ ঘণ্টার মাথায় ডোনাল্ড ট্রাম্প লাইভ টিভিতে হাজির। আর সেখানে তিনি সরাসরি হোয়াইট হাউসে একটি ড্রোন প্রুফ সুরক্ষিত বলরুমের দাবি করে বসলেন। এত দ্রুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে এমন একটা দাবি করে বসার বিষয়টা সত্যিই অবাক করার মতো। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, চলুন কথা বলি সেই শুটারকে নিয়ে, কোল অ্যালেন। লোকটা কিন্তু আপনার আমার চেনা সাধারণ কোনো অপরাধীর প্রোফাইলে একদমই পড়ে না। ক্যালটেকের মতো জায়গা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। শুধু কি তাই, ২০২৪ সালের ডিসেম্বরে সে টিচার অফ দ্য মান্থ বা মাসের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিল। একজন গেম ডেভেলপারও বটে। আবার সরকারি রেকর্ড বলছে সে কমলা হ্যারিসের ক্যাম্পেইনের ডোনরও ছিল। মানে এত হাইলি এডুকেটেড একটা মানুষ কিভাবে এমন একটা কাজ করতে পারে? এই রূপান্তরটা সত্যি গভীরভাবে ভাবার মতো। তার লেখা ম্যানিফেস্টোটা পড়লে আসলে বোঝা যায় তার ক্ষোভটা কোন পর্যায়ের ছিল। সে লিখেছিল সে আর কোনো প্যাডোফাইল বা বিশ্বাসঘাতকের অপরাধ দিয়ে নিজের হাত রাঙাতে চায় না। প্রশাসনের শীর্ষ কর্তাদের মারার জন্য রীতিমতো একটা প্রায়োরিটি হিট লিস্ট বানিয়েছিল সে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো, সেই লিস্ট থেকে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের নাম বাদ দেওয়া ছিল। কেন তাকে সরিয়ে রাখা হলো, এই রহস্যের উত্তর কিন্তু আজও মেলেনি। পুরো হামলার প্ল্যানিংটা শুনলে আপনি চমকে যাবেন। এটা পুরোপুরি লিগ্যাল এবং ঠান্ডা মাথার কাজ ছিল। ২০২৩ আর ২০২৫ সালে সব ব্যাকগ্রাউন্ড চেক পার হয়ে সে সম্পূর্ণ বৈধভাবেই অস্ত্রগুলো কিনেছিল। এরপর লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ট্রেনে করে এতগুলো অস্ত্র নিয়ে আসে। আর তারপর কোনো সন্দেহ ছাড়াই একদম সাধারণ একজন গেস্ট হিসেবে ওই হিলটন হোটেলেই চেক ইন করে। একদম চোখের সামনে দিয়ে সব ঘটে গেল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? নিরাপত্তা ব্যবস্থা তখন কি করছিল? মানে সিকিউরিটির অবস্থা শুনলে আপনার মনে হবে এটা কিভাবে সম্ভব? এত হাই প্রোফাইল একটা ইভেন্ট, অথচ ঢোকার সময় কারো কোনো আইডি চেক করা হয়নি। টিকিটে শুধু টেবিল নম্বর ছিল, কোনো নাম নয়। সিকিউরিটির জন্য ম্যাগনেটোমিটার বসানো হয়েছিল মাত্র একটা, তাও আবার ভুল ফ্লোরে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে পুরো প্রশাসন উপস্থিত, সেখানে হোটেলের করিডোরগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য খোলাই ছিল। এই রিল্যাক্সড সিকিউরিটির কারণেই কিন্তু শুটার এত সহজে বলরুমে ঠিক উপরের ফ্লোরে পৌঁছে গিয়েছিল। পুরো ব্যাপারটার একটা চরম ডার্ক আইরনি বা পরিহাসের দিক আছে। যে লোকটা গুপ্তহত্যা করতে এসেছে সে নিজেই তার ম্যানিফেস্টোতে ওই ইভেন্টের সিকিউরিটি নিয়ে যোগ করেছে। লিখেছে 1 স্টার রিভিউ, ম্যানেজমেন্টের উন্নতি প্রয়োজন, কাউকে রিকমেন্ড করব না। মানে সিক্রেট সার্ভিসের ব্যর্থতা এতটাই প্রকট ছিল যে একজন হামলাকারীও নিজের ডায়েরিতে সেটা নিয়ে ব্যঙ্গ না করে থাকতে পারেনি। লিটারালি আনবিলিভেবল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু এই টাইমলাইনটা খেয়াল করুন। জুলাই ২০২৪-এ পেনসিলভেনিয়ার বাটলার, এরপর সেপ্টেম্বর ২০২৪-এ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ, আর তারপর এপ্রিল ২০২৬-এ ওয়াশিংটন ডিসি।
মাত্র 2 বছরের মধ্যে পরপর 3টি ঘটনা প্রমাণ করে যে এই নিরাপত্তা ব্যর্থতাগুলো কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটা একটা অত্যন্ত বিপজ্জনক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই বারবার ভুল হওয়ার কারণেই মানুষের মনে শুরু হলো এক চরম অবিশ্বাসের যুগ। মানুষ এখন পরিষ্কার দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, মাঝখানে কোনো জায়গা নেই। এক দলের দাবি এসবই সাজানো নাটক, রেটিং পতন বা এপস্টিন ফাইলের মতো ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই নাকি এটা করা হয়েছে। অন্যদিকে আরেক দলের দৃঢ় বিশ্বাস এটা ডিপ স্টেট আর ডেমোক্রেটিক পার্টির সাজানো একটা আসল হত্যার ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখবেন দুই পক্ষের এই সম্পূর্ণ বিপরীতমুখী থিওরি ছাড়া আর কোনো আলোচনাই নেই। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু দেখাচ্ছি ঘটনাটা মানুষকে কতটা আলাদা করে দিয়েছে। এই সন্দেহগুলোকে আরও উস্কে দেয় কিছু অদ্ভুত কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা। যেমন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ডিনারের কয়েক ঘণ্টা আগেই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আজ রাতে কিছু ফায়ারিং হবে। যদিও এটা হয়তো রূপকণ্ঠে বলা খুব সাধারণ একটা মন্তব্য ছিল, কিন্তু ইন্টারনেট কি আর সেটা ছাড়ে? সবাই এটাকে লিক হওয়া স্ক্রিপ্ট বা আগে থেকে ঠিক করে রাখা নাটকের প্রমাণ হিসাবে লুফে নিল। আচ্ছা, এবার একটু বড় ক্যানভাসে পুরো চিত্রটা দেখা যাক। এই পরিসংখ্যানটা খুব স্ট্রং একটা মেসেজ দিচ্ছে। পল পেলোসি, চার্লি কার্ক, মেলিসা হার্টম্যান, ডেমোক্র্যাট হোক বা রিপাবলিকান, কেউই কিন্তু নিরাপদ নয়। এই নিরপেক্ষ ডেটা প্রমাণ করে যে রাজনৈতিক সহিংসতা এখন আর কোনো বিরল ঘটনা বা ব্যতিক্রম নেই। এটা আধুনিক মার্কিন রাজনীতির একটা খুব সাধারণ আর মর্মান্তিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আর এর ভুক্তভোগী কিন্তু দুই পক্ষের মানুষই হচ্ছেন। কিন্তু এই ঘৃণার শুরুটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের ব্যবহৃত ভাষায়। একটু খেয়াল করলেই দেখবেন এক পক্ষ বলছে কিট, ভেতরের শত্রু, তো অন্য পক্ষ বলছে ফ্যাসিস্ট, দেশদ্রোহী। রাজনীতিবিদদের এই যে চরম আমরা বনাম ওরা মানসিকতার ভাষা, এটাই তো আসলে সাধারণ মানুষের মনে ওই তীব্র ক্ষোভের জন্ম দেয়, যে ক্ষোভের কথা শুটার তার ম্যানিফেস্টোতে লিখেছিল। সমাজ যখন এমন আক্রমণাত্মক ভাষায় অভ্যস্ত হয়ে যায়, তখন ভায়োলেন্স ঘটাটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা একদম শেষে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে একটা বড় প্রশ্ন আপনাদের চিন্তার জন্য রেখে যেতে চাই। যখন রাজনৈতিক সহিংসতা একদম নর্মাল ব্যাপার হয়ে দাঁড়ায় আর দেশের শীর্ষ নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এভাবে বারবার ফেল করতে থাকে, তখন ভয় আর ঘৃণার রাজত্বে বিশ্বের প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলো আসলে কতটা ভঙ্গুর হয়ে পড়ে। আমেরিকার মতো দেশে যদি এই অবস্থা হয়, তবে তা পুরো বিশ্বের জন্য একটা গভীর সতর্কবার্তা। একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।